সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুপার মেজরিটি অর্জন দেশের রাজনীতিতে এক নতুন বাস্তবতা তৈরি করেছে। দীর্ঘ অস্থিরতা, গণ আন্দোলন, প্রশাসনিক টানাপোড়েন এবং অর্থনৈতিক চাপের ভেতর দিয়ে যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হলো, তার ফলাফল শুধু সরকার পরিবর্তনেরই বার্তাই দেয়নি, বরং রাষ্ট্র পরিচালনার ধরন, নীতি, অগ্রাধিকার এবং রাজনৈতিক ভারসাম্যের প্রশ্নেও বড় ধরনের পুনর্বিন্যাসের ইঙ্গিত দিয়েছে। বিএনপি সংখ্যাগরিষ্ঠতার যে উচ্চতায় পৌঁছেছে তা দলটিকে সংসদে প্রায় একচ্ছত্র প্রভাবের সুযোগ দিচ্ছে। কিন্তু এই শক্তির সঙ্গে সমানতালে বাড়ছে দায়িত্ব, বিশেষ করে একটি ভঙ্গুর অর্থনীতি, চাপে থাকা বৈদেশিক রিজার্ভ, দুর্বল প্রশাসনিক কাঠামো এবং জটিল আঞ্চলিক ভূ রাজনীতির প্রেক্ষাপটে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। নির্বাচনের ফল ঘোষণার পরপরই রাজনৈতিক অঙ্গনে যে প্রশ্নটি বারবার ঘুরপাক খাচ্ছে তা হল অন্তর্বর্তীকালীন সরকারের সময় নেয়া সংস্কার উদ্যোগগুলোর ভবিষ্যৎ কী হবে। অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্বে থাকা ড মোহাম্মদ ইউনূসের সময়কালে বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি বিরোধী কাঠামো, নতুন সরকার সেগুলো পুনর্মূল্যায়ন করবে কি? বিএনপির নেতৃত্ব থেকে আপাতত এমন কোনো ইঙ্গিত মেলেনি যে তারা বড়সড় নীতিগত ইউটার্ন নিতে চায়। বরং দলীয় সূত্রগুলো বলছে স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আস্থা বজায় রাখাই হবে প্রথম লক্ষ্য। কারণ আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা, উন্নয়ন অংশীদারদের আস্থা এবং বৈদেশিক বিনিয়োগ সব কিছুই এখন নীতির ধারাবাহিকতার উপর নির্ভরশীল। বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছরে বহুমুখী চাপের মুখে পড়েছে। বৈশ্বিক মুদ্রাস্ফীতি, ডলার সংকট, আমদানি ব্যয়ের বৃদ্ধি, জ্বালানি বাজারের অস্থিরতা এবং রপ্তানি খাতে অনিশ্চয়তা দেশটির সামষ্টিক অর্থনীতিকে দুর্বল করেছে। ক্ষমতা গ্রহণের পর বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ব্যবসা বান্ধব পরিবেশ দ্রুত পুনর্গঠন করা, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, ব্যাংকিং খাতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, খেলাপি ঋণে লাগাম টানা এবং স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা ছাড়া অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয়। একই সঙ্গে বৈদেশিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করাও অপরিহার্য। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বর্তমানে অত্যন্ত সংবেদনশীল। ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে না পারলে অর্থনৈতিক সহযোগিতা ও কৌশলগত অবস্থান দুটোই ঝুঁকির মুখে পড়তে পারে। এক্ষেত্রে বিএনপির সুপার মেজরিটি যেমন সুযোগ এনে দিয়েছে, তেমনি আশঙ্কাও বাড়িয়েছে। বিরোধী দল দুর্বল হলে সংসদীয় বিতর্কের পরিসর সংকুচিত হওয়ার ঝুঁকি থাকে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে শক্তিশালী ও সংগঠিত বিরোধী শক্তির উপর। এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এর ৬০-এর বেশি আসন লাভ রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলটির ইতিহাসে একটি ব্যতিক্রমী সাফল্য। উপমহাদেশের রাজনীতিতে জামায়াত নামে পরিচিত দলগুলো সাধারণত সীমিত আঞ্চলিক প্রভাবেই সীমাবদ্ধ থেকেছে। সেই বাস্তবতায় এই ফলাফল তাদের জন্য সাংগঠনিক ও কৌশলগত দিক থেকে বড় অর্জন। কিন্তু দলটির ভেতরে ও সমর্থকদের একাংশে প্রত্যাশার যে উচ্চতা তৈরি হয়েছিল, ফল ঘোষণার পর তা যেন খানিকটা ভেঙে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা, ক্ষোভ ও আত্মসমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বাস্তবতা হল সংসদের ৬০-এর বেশি আসন কোনো ছোট অর্জন নয়, বরং এই অবস্থানকে কাজে লাগিয়ে একটি কার্যকর ভোকাল ও নীতিনিষ্ঠ বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা জামাতের জন্য কৌশলগতভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। দেশের বহু জেলায় তাদের সাংগঠনিক ঘাটতি এখনও স্পষ্ট। মাঠের রাজনীতি, তৃণমূল নেটওয়ার্ক, পেশাজীবী সংগঠন এবং তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ, এসব ক্ষেত্রে দলটির আরও বিনিয়োগ প্রয়োজন। সংসদীয় রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখতে পারলে এবং নীতিগত প্রশ্নে সুসংগঠিত অবস্থান তুলে ধরতে পারলে দলটি দীর্ঘমেয়াদে নিজের অবস্থান শক্ত করতে পারবে। অন্যদিকে নির্বাচনের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল নবগঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির ৬ জন সংসদ সদস্যের বিজয়। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতৃত্বের এই উপস্থিতি সংসদে এক নতুন প্রজন্মের কণ্ঠস্বর যোগ করেছে। জুলাই আন্দোলনের সময় যে তরুণ নেতৃত্ব মাঠে সক্রিয় ছিল, তাদের কয়েকজন এখন আইন প্রণয়ন প্রক্রিয়ার অংশ। এই প্রজন্মের রাজনীতির ধরন, ভাষা এবং অগ্রাধিকার ঐতিহ্যগত দলীয় রাজনীতির থেকে ভিন্ন। স্বচ্ছতা, জবাবদিহিতা,
নাগরিক অধিকার, ডিজিটাল স্বাধীনতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রশ্নে তারা সরব ছিল। সংসদে সেই অবস্থান কতটা ধারাবাহিক থাকবে সেটাই এখন দেখার বিষয়। এনসিপির চ্যালেঞ্জও কম নয়। আন্দোলনের রাজনীতি এবং সংসদীয় রাজনীতি ভিন্ন বাস্তবতা। আইন প্রণয়ন, কমিটি কার্যক্রম, নীতিগত সমঝোতা এবং কৌশলগত আপোষ, এসবের মধ্যে ভারসাম্য রক্ষা করতে না পারলে জন আকাঙ্ক্ষা পূরণ কঠিন হয়ে পড়বে। তবে তরুণ ভোটারদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে তা সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারলে এনসিপি ভবিষ্যতে বড় শক্তি হয়ে উঠতে পারে। বিশেষ করে শহুরে মধ্যবিত্ত ও শিক্ষিত তরুণদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা একটি রাজনৈতিক পুঁজি হিসেবে কাজ করতে পারে। রাজনৈতিক স্থিতিশীলতা এখন দেশের জন্য সবচেয়ে জরুরি উপাদান। অতীতের অভিজ্ঞতা বলছে, দীর্ঘমেয়াদী অস্থিরতা অর্থনীতিকে ভেঙে দেয়, প্রশাসনকে দুর্বল করে এবং সামাজিক বিভাজন বাড়ায়। বিএনপির সামনে তাই দ্বৈত চ্যালেঞ্জ। একদিকে নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, অন্যদিকে রাজনৈতিক অন্তর্ভুক্তি ও নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা। বিরোধী দলকে কার্যকর ভূমিকা পালনের সুযোগ দেওয়া, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করা, এসবই আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ আস্থার ভিত্তি। একই সঙ্গে সাবেক ক্ষমতাসীন শক্তির পুনর্গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। ইতিহাস বলছে, রাজনৈতিক দলগুলো পরাজয়ের পর পুনর্গঠনের পথ খুঁজে নেয়। প্রশাসনের ভেতরে প্রভাব, স্থানীয় পর্যায়ে নেটওয়ার্ক এবং অর্থনৈতিক শক্তির ভিত্তি, এসবের উপর ভর করে তারা আবার সংগঠিত হতে পারে। ফলে ক্ষমতাসীন দলের জন্য প্রয়োজন হবে আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করা, যাতে রাজনৈতিক প্রতিযোগিতা সহিংস বা প্রতিশোধমূলক না হয়ে নীতি নির্ভর হয়। অর্থনৈতিক দিক থেকে সামনে কয়েকটি তাৎক্ষণিক পদক্ষেপ অপরিহার্য হয়ে উঠতে পারে। প্রথমত, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কর কাঠামোর সংস্কার। দ্বিতীয়ত, ব্যাংকিং খাতে সুশাসন ও তদারকি জোরদার। তৃতীয়ত, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং নতুন বাজার অনুসন্ধান। চতুর্থত, জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এছাড়া কর্মসংস্থান সৃষ্টির জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা এবং প্রযুক্তি নির্ভর শিল্পে বিনিয়োগ বাড়ানো জরুরি। সুপার মেজরিটির সুবিধা হলো আইন পাশে বাধা কম, কিন্তু সেই আইন যদি পরামর্শ ও অংশগ্রহণ ছাড়া পাশ হয় তাহলে তা দীর্ঘমেয়াদে বিতর্ক তৈরি করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখা গেছে, ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ শেষ পর্যন্ত অস্থিরতার জন্ম দেয়। তাই এই মুহূর্তে জাতীয় ঐক্যমতের রাজনীতি অত্যন্ত প্রয়োজন। বিএনপি যদি সুপার মেজরিটিকে একতরফা আধিপত্যের হাতিয়ার না বানিয়ে বরং প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক শাসনের ভিত্তি হিসেবে ব্যবহার করে, তাহলে তা দেশের জন্য ইতিবাচক বার্তা দেবে। একই সঙ্গে বিরোধী দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সংসদ বর্জন বা কেবল প্রতীকী প্রতিবাদের পথ নয়, বরং নীতিগত বিতর্ক ও বিকল্প প্রস্তাবের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করা জরুরি। সবশেষে এই নির্বাচনের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এটাই, বাংলাদেশের রাজনীতি এক নতুন প্রজন্ম ও নতুন বাস্তবতায় প্রবেশ করছে। পুরনো দ্বন্দ্ব, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি এবং প্রতিহিংসার চক্র ভেঙে যদি নীতি নির্ভর প্রতিযোগিতা প্রতিষ্ঠা করা যায়, তাহলে দেশ স্থিতিশীলতার পথে এগোতে পারবে। নাগরিক অধিকারের সুরক্ষা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক ভারসাম্য, এই তিন স্তম্ভের উপরই আগামী দিনের বাংলাদেশ দাঁড়িয়ে থাকবে। সুপার মেজরিটি অর্জনকারী দলের জন্য এটি যেমন সুযোগ তেমনি পরীক্ষা, আর বিরোধী শক্তির জন্য এটি আত্মসমালোচনা ও পুনর্গঠনের সময়। দেশের ভবিষ্যৎ নির্ভর করবে এই রাজনৈতিক পরিপক্কতার উপরই। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।